আসসালামু আলাইকুম সবাইকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট অর্থাৎ আমাদের বিজ্ঞান বিভাগের সার্কুলার অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং সেই সার্কুলার অনুযায়ী আমাদের বিজ্ঞান ইউনিটের যে ভর্তি পরীক্ষাটা সেটা ইনশাল্লাহ সংগঠিত হতে চলেছে আগামী 16ই জানুয়ারি। আজকের এই ভিডিওর মধ্যে তুমি যে সার্কুলারের মধ্যে কিছু চেঞ্জেস আসছে, কী যে নির্দেশনাগুলো তোমার মেনে চলতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন কীভাবে নিতে হবে, কীভাবে আমরা এখন থেকে প্রিপারেশনটা কমপ্লিট করতে পারি, আর খুব গুরুত্বপূর্ণ এক্সাম হল স্ট্র্যাটেজি কি ফলো করলে আর ইউ এর কাটমার্ক অনুযায়ী আমি ওরিয়েন্টেড করে ইনশাল্লাহ রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটের যে 2টা শিফটে পরীক্ষা হবে সেটার মেরিট লিস্টের মধ্যে ঢুকতে পারি। যাবতীয় কিছু একেবারে ফুল প্রুফ গাইডলাইন বা নির্দেশনা আকারে ইনশাল্লাহ পেয়ে যাবে এই ভিডিওর মধ্যে। চলো আমরা শুরু করি। প্রথমত আমরা দেখি কিছু বেসিক ইনফরমেশন, কিছু বেসিক জিনিসপাতি যা আমাদের সি ইউনিটের ক্ষেত্রে কী লাগে। ফার্স্ট অফ অল আমাদের আবেদন যোগ্যতা এক্স্যাক্টলি ডিউ এর মতো, ঢাবির মতন আবেদন যোগ্যতা। কেমন? এখানে এসএসসিতে আলাদাভাবে 3.5 লাগবে, এইচএসসিতে মিনিমাম 3.5 করে, টোটালে লাগবে হচ্ছে তোমার 8। যদি আবেদন যোগ্যতা ফিল আপ হয় তাহলে ইনশাল্লাহ তুমি ভর্তি পরীক্ষায় বসতে পারছো, কারণ এইবার কোনো প্রকার প্রাথমিক বাছাই নাই। প্রত্যেকবার প্রাথমিক বাছাই হয়ে দেখা যেত 45K অথবা 60K এরকম অথবা 40K এরকম মানুষজনকে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করাতো। বাট এবার আর কোনো প্রকার প্রাথমিক বাছাই রাখা হয়নি, কারণ জানাই যাচ্ছিল একটা জিনিস যে আসলে ভর্তি পরীক্ষার এবার যেই স্ট্র্যাটেজিগুলো ফলো করা হবে, বা ধরো তোমার এইচএসসির ফলাফলটা যেরকম আর কি হয়েছে সেই অনুযায়ী প্রাথমিক বাছাই না রাখার সিদ্ধান্ত অবশ্যই ভার্সিটির দিক থেকে স্টুডেন্টদের স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা সিদ্ধান্ত এবং স্টুডেন্টদের জন্য অনেক বেশি উপকারী হবে এরকম একটা সিদ্ধান্ত। আর প্রাথমিক বাছাই জিনিসটা আসলে আমাদেরও খুব একটা বেশি সাপোর্টিভ দিকটা আসলে পায় না, কারণ একজন স্টুডেন্ট যদি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারে তাহলে অবশ্যই তার একটা সুযোগ পাওয়া উচিত। টু বি অনেস্ট, এখানে প্রাথমিক বাছাই হচ্ছে ধরো ওই রিকোয়ারমেন্ট ফিল আপ করা যদি আসলে 120 জন হয় আর 100 জনকে যদি আমি পরীক্ষা দিই তাহলে আমি 1 থেকে 100 জনকে পরীক্ষা দিব। সো তাহলে কেন বাছাই তো রিকোয়ারমেন্ট তো ও ফিল আপ করতে পারছে, তার 120তমরা আসলে পরীক্ষা দেওয়ার মতন কি আছে, অর্থ আছে, যোগ্যতা আছে। সো এটা তাকে সুযোগ দেওয়া হয়েছে, দ্যাটস এ ভেরি গুড ডিসিশন অ্যাকচুয়ালি। ওকে, এরপরে যদি আমি যাই শিফট, আগে যখন আমি নিজে 2020-21 সেশনে রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তখন 3টা শিফটে পরীক্ষা হতো, 45,000কে পরীক্ষা দিত। এখন এই শিফটটা হয় হচ্ছে দুইটা শিফটে মোট পরীক্ষা হবে এবং কেন্দ্র শুধু রাজশাহী ইউনিভার্সিটি না, রাজশাহীতে রাজশাহী ইউনিভার্সিটির পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ আরও বেশ কিছু কেন্দ্র আর কি দেওয়া হয়েছে, যেটা তুমি আপডেট হোপসো ওই ইউনিভার্সিটি অফ রাজশাহী যে ফেসবুক পেজ আছে সেখান থেকেও পেয়ে যাবা অথবা ওনাদের ওয়েবসাইট থেকেও পেতে পারো। দ্যাটস নট ভেরি কনসার্নিং থিং অ্যাকচুয়ালি। তুমি যদি ভর্তি পরীক্ষা দাও, প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে শুধু যদি রাজশাহীতেও পরীক্ষা হতো তাও তুমি অবশ্যই ভর্তি পরীক্ষায় আসলে যাইতা বা দিতা। এরপরে যদি আমি একটু যাই মান বন্টন, এই জায়গাটা আমাদেরকে একটু বুঝতে হবে এবং এখানে একটু মজা আছে, ট্রিক আছে অ্যাকচুয়ালি বলতে পারো। রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য তোমাকে 80টা মার্কের 80টা এমসিকিউ এর মাত্র উত্তর করতে হয়, 100টাও না। ঘন্টা সময় থাকে, টোটালে টাইম থাকে হচ্ছে 1 ঘন্টা এবং প্রত্যেকটা এমসিকিউ এর মার্ক হয় হচ্ছে 1.25 করে মার্ক হয় প্রত্যেকটা এমসিকিউ এর। এখন থাকে কি রকম এমসিকিউ এর প্যাটার্নটা কি? ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি মাস্ট উত্তর করতে হবে। দেখো আমি যেটা হোয়াইট কালার দিয়ে লিখছি, ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি মাস্ট। ফিজিক্সে থেকে 25টা থাকবে, কেমিস্ট্রি থেকে 25টা থাকবে, আইসিটি থেকে 5টা থাকবে, তাহলে এখানে টোটালে 55টা হয়ে গেল। এরপরে তোমাকে 3টা সেকশন দেওয়া হবে, এই 3টা সেকশনের মধ্যে যে কোনো একটা তোমাকে উত্তর করতে হবে। 3টা সেকশন কি? এক হচ্ছে ম্যাথ, তুমি শুধু ম্যাথ উত্তর করতে পারো, 25টাই ম্যাথের। আরেকটা কোশ্চেনের ভিতরে, কোশ্চেনের মধ্যে অংশ থাকে শুধু বায়োলজি উত্তর করতে পারো 25-এর ভিতরে। আবার আরেকটা জায়গা থাকে হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি, এখানেও 13টা ম্যাথ থাকে, 12টা বায়োলজি থাকে, এটাও তুমি উত্তর করতে পারো। ঠিক আছে? সো এই টোটালে এখান থেকে যে কোনো একটা 25 আসবে, তাহলে যে কোনো একটা 25 যদি এখান থেকে চলে যায় তাহলে তুমি বুঝতেছো 25 আর 55 হয় হচ্ছে 80 এবং টোটালে মার্ক হয় 1.25 করে 100। আর অবশ্যই আমাদের 0.25 করে একটা ভুল হলে যদি তুমি নেগেটিভ খাও তাহলে 0.25 করে মার্ক কাটা যাবে অ্যাজ ইউজুয়াল। এখন এখানে মেইনলি জিনিসটা, ম্যাথ যদি তুমি শুধু দাগাও তাহলে তুমি লাইফ সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো, সেই সায়েন্স লাইফ সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো, বায়োলজি, জীববিজ্ঞান অনুষদে, সেটার জন্য এলিজিবিলিটি পাবা না, সেটার জন্য এলিজিবল হবে না। আবার শুধু যদি বায়োলজি দাগাও তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং অনুষদের যে সাবজেক্টগুলো সেগুলোর জন্য এলিজিবল হবে না। আর তুমি যদি M+B দাগাও, ম্যাথ প্লাস বায়োলজি, যেটা আমি নিজে দাগাইছিলাম, আমার টার্গেটই ছিল ওইটা, আমি ম্যাথ বায়োলজি করে রাখবো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি করে রাখতেছি, আমার প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাটলিস্ট সর্বোচ্চ যে প্রিপারেশনটা কমপ্লিট হওয়া উচিত বা সর্বোচ্চ যে প্রিপারেশনটা পাওয়া উচিত সেটা কমপ্লিট করে ফেলতেছি। ওকে, সো এটা করে রাখাটা হচ্ছে সব থেকে বুদ্ধিমানের সিদ্ধান্ত, বুঝছো ভাইয়া? এটা করে রাখা হলো সব থেকে বুদ্ধিমানের সিদ্ধান্ত, ম্যাথ প্লাস বায়োলজি। যারা চিন্তা করতেছো ভাইয়া আমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি, বায়োলজি এতদিন ধরে পড়ি নাই, তারা হ্যাঁ ম্যাথের জন্য যেতে পারো, নো ইস্যুস। ম্যাথ প্লাস বায়োলজি দিয়ে সবগুলো সাবজেক্টের এলিজিবিলিটি চাইতেও আমার প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অবশ্যই মেরিটে জায়গা। তো মেরিটে জায়গাটা আগে নিশ্চিত করতে হবে। কেউ মেডিকেল ব্যাকগ্রাউন্ড আছো, ভাইয়া তুমি ম্যাথ পড়ি নাই, তুমি বায়োলজি 25টা দাগাও, নো সমস্যা, কোনো প্রবলেম নাই, করতে পারবা। এরপরে যদি চলে আসো ম্যাথ প্লাস বায়োলজি, আমার মতন মানুষজন যারা আছো তারা আশা করি দাগাতে পারো, বিলো এভারেজ মানুষ, একটু পরিশ্রম করলে ইনশাল্লাহ পারবা, এরকম। ওকে, এই হলো ওভারঅল আলাপ। এখন কাট মার্ক কেমন হয়, এই কোশ্চেনটা তোমাদের ম্যাক্সিমাম মানুষজনের আসলে মনে থাকে
বাট এটার আসলে কোনো সদুত্তর দেওয়া সম্ভব না। পরীক্ষা কেমন হয়েছে, কোয়েশ্চেনের প্যাটার্ন কেমন, শিফট ওয়াইজ কোয়েশ্চেন ভ্যারি করতেছে কিনা, শিফট ওয়াইজ আলাদা আলাদা আছে কিনা, মানে জিনিসপাতিগুলো আছে কিনা, এটা কিন্তু খুব বেশি জরুরি একটা থিং, বুঝছো? তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, ওই কোয়েশ্চেন পেপারটা কেমন হার্ড ছিল, এগুলো সব কিছুর উপরে কাটমার্ক ডিপেন্ড করে। সো তারপরেও অন অ্যান এভারেজ একটা বলা যায় যে 60 কারেক্ট অ্যান্সার, তুমি যদি 60টা সঠিক দাগাতে পারো ইনশাল্লাহ, তাহলে এটা একটা সেফ জোন। তুমি জাস্ট মানে মেরিটই থাকবে এরকম না, ইনশাল্লাহ টপ করতে পারবা। ওকে, শিফট ওয়াইজ যেহেতু তোমার আলাদা আলাদা মেরিট দিবে, সো কোনো ইস্যু নাই, তোমার মেরিটের সাথে অন্য মেরিটেরটা ক্ল্যাশ হওয়ার কোনো জায়গা নাই, এবং শিফট ওয়াইজ আলাদা আলাদাই চান্স পাবে। সো 60টা কারেক্ট অ্যান্সার করলে আসলে তুমি 1.25 করে বেসিক্যালি 75টা মার্ক উঠাই ফেলতে পারো, হুইচ ইজ অ্যাকচুয়ালি টু বি অনেস্ট ফেয়ার এনাফ মার্ক। ওকে, আচ্ছা, এরপরে আমি বলি এটার আবার ওয়েটিং থেকেও জায়গা জমিন পাওয়া যায়। সো ওয়েটিং রিলেটেডও জিনিসপাতি তুমি পাবা, কারণ রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষাটা যেহেতু 16 জানুয়ারি, তার আগে ম্যাক্সিমাম বড় বড় পরীক্ষাগুলো হয়ে যাবে এবং রেজাল্ট দিতে যেহেতু দেরি হবে, তার মানে এই রাজশাহী ইউনিভার্সিটি থেকে বেশ কিছু মানুষজন অবশ্যই অন্যান্য ইউনিভার্সিটিতেও চলে যাবে এবং প্রথম দিক থেকে চলে যাবে। তাহলে ওয়েটিং থেকেও তোমার কিন্তু একটা ভালো সুযোগ আছে। এবং এখানে একটা সিম্পলেস্ট ট্রিকটা বলে দিই, তোমার প্রিপারেশনের স্ট্র্যাটেজি দিয়ে অনেক বেশি কাজে লাগবে। শিফট ওয়াইজ না, একটা জিনিস মাথায় রাখবা, শিফট ওয়াইজ কোয়েশ্চেন রিপিটেশন। সো তোমার যদি টু বি অনেস্ট, এটা তো কপাল, তোমার যদি কোয়েশ্চেন মানে শিফটে পরীক্ষাটা দেখা যায় যে সেকেন্ড শিফটে পড়ছে, তাহলে তুমি অবশ্যই আমি বলবো একটা মানে বাই ডিফল্ট যেটাকে বলা হয় হচ্ছে যে আসলে মানে গ্র্যাজুয়াল অ্যাডভান্টেজ সেরকম পাওয়ার একটা চান্সেসের ভিতরে থাকো। তুমি দেখবা যে শিফট একের যে পরীক্ষাটা হয়েছে ওখানেই মানে যেই টপিক যেই টাইপের কোয়েশ্চেনগুলো আসছে, সেই কোয়েশ্চেনের বেশ কিছু কোয়েশ্চেন তুমি রিপিটেড পাবা, চেঞ্জ সংখ্যাগুলো চেঞ্জ বা মানগুলো চেঞ্জ হয়ে। ওকে, সো তাহলে ওই একটা কাজ তুমি করে থাকতে পারো যারা সেকেন্ড শিফটে দিচ্ছ। তাছাড়া এটাকে খুব বেশি একেবারে খুব মানে কোয়েশ্চেন কমন পেয়ে যাওয়ার মতন এমন মোটেও না, সবগুলো আসবে এমনও না, নাও আসতে পারে, বাট মানে ম্যাক্সিমামই আসে। এবার যদি আমি একটু আসি, আমার কথা হচ্ছে আমি স্ট্র্যাটেজিটা কিভাবে সাজাবো। আমি এখানে তোমাকে 3টা স্পেসিফিক গাইডলাইন্স দিব, যেটা ফার্স্ট অফ অল আমার আইসিটির যে 5 মার্ক, এখানে আমি একটা সিঙ্গেল মার্ক ছাড়বো না ইনশাল্লাহ। আর স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমার ফিজিক্স কিভাবে পড়বো, আমি কেমিস্ট্রি কিভাবে পড়বো, ম্যাথ প্লাস বায়োলজি কিভাবে পড়বো, সেই রিলেটেড কথাবার্তা বলবো। তারপরে সব থেকে এক্সক্লুসিভ একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে পরীক্ষার খাতায় মানে ওই যে 1 ঘন্টা, সেই 1 ঘন্টা আমি সর্বোচ্চ কিভাবে কাজে লাগাতে পারি, এটা আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো একটু যদি বলি ফিজিক্সটা যদি তুমি পড়তে চাও ভার্সিটি স্ট্যান্ডার্ড থিওরি ফেয়ার এনাফ, মেডিকেল স্ট্যান্ডার্ড থিওরিটা একটু নড়বড়ে হয়ে যায় ফিজিক্সের উত্তরগুলো কমপ্লিট করার জন্য। সো আমি তোমাকে বলবো ভার্সিটি স্ট্যান্ডার্ড থিওরির প্রতি একটু হচ্ছে গুরুত্ব দাও, ইনশাল্লাহ তুমি একটা ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারবা। সাথে হচ্ছে কিউবি কোয়েশ্চেন ব্যাংকটা স্পেসিফিক, আর ইউ সি ইউনিটেরটা তো অবশ্যই, এর সাথে সাথে ভার্সিটি এ ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক সলভ করলেই এনাফ। ঠিক আছে, ভার্সিটি ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক তুমি ওভারঅল সব থেকে সলভ করতেই আছো, এটুকু কমপ্লিট করলেই এনাফ। সো এই কোয়েশ্চেন ব্যাংকের জন্য তুমি অবশ্যই আমাদের আরইউসি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক, আরইউ অ্যানালাইসিস মেগাবুক যেটাকে বলতেছে। সি ইউনিট শুনলে অনেক মানুষজন মনে করে এটা বোধহয় কমার্সের, মোটেও কমার্সের না, এটা তোমাদের সি ইউনিটটা সায়েন্সের আর কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো যাই হোক, যেটা বলছিলাম আরইউসি ইউনিট যেই সায়েন্স মানে আরইউসি ইউনিটের যে কোয়েশ্চেন ব্যাংক, এই কোয়েশ্চেন ব্যাংকটা সংগ্রহ করতে পারো, তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা। এখানে আমরা একমাত্র বই দিই যে বইটার ভিতরে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে আসা টপিক ওয়াইজ কোয়েশ্চেন দেওয়া থাকে, টপিক ওয়াইজ, নট হচ্ছে যে সাল ওয়াইজ খালি কোয়েশ্চেন। প্রত্যেকটা সালে আসা কোয়েশ্চেনগুলোকে আমরা টপিকে বিন্যাস করে রিলেভেন্ট থিওরি সহ তোমাদেরকে বুঝাই দিই ওই জিনিসটা। সো আরইউসি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক তুমি নিতে পারো, সংগ্রহ করতে পারো। এর সাথে সাথে আমি বলতেছি তুমি যখন কেমিস্ট্রির প্রিপারেশনটা কমপ্লিট করতে চাচ্ছ, তখন ভাইয়া তুমি কেমিস্ট্রির প্রিপারেশনের জন্য তুমি মেডিকেল স্ট্যান্ডার্ড থিওরি অথবা ভার্সিটি স্ট্যান্ডার্ড দুইটাই কম বেশ চলে। তো মেডিকেলটা একটু হচ্ছে যে কি বলবো মানে একটু নড়বড়ে হয়ে থাকে আর কি, বাট ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি স্ট্যান্ডার্ড থিওরি মানে ফেয়ার এনাফ। মেডিকেল দিয়ে যে জায়গাটার ভিতরে চলতে পারবা তুমি সেটা হচ্ছে বায়োলজি, মেডিকেলের জন্য যতটুকু পড়ছো, আর মেডিকেল আলা যারা নাও তারা হচ্ছে দাগানো বইয়ের সাথে কোয়েশ্চেন ব্যাংকটা পড়বা, বায়োলজির প্রিপারেশন A to Z কমপ্লিট, আর বিন্দু মাত্র কিছু পড়া লাগবে না ভাই। এবং যেহেতু এখানে বলে দিছে যেটা শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে, তাই শর্ট সিলেবাসের বাইরে থেকে কোয়েশ্চেনারিজ থাকার পরিমাণ অনেক কম, তাই ইনশাল্লাহ তোমাদের জন্য সব থেকে বড় একটা এবং সব থেকে ভালো একটা সুযোগ আছে। প্লাস যারা সেকেন্ড টাইমার আসো তারা তো অবশ্যই মানে তারা তো বুঝতেছই যে তোমার তো মানে শিরা উপশিরাই বই তো হচ্ছে আসলে যে কি ধরনের কোয়েশ্চেনারিজ হয়, কি ধরনের মানে চেঞ্জেসগুলো আসে। সো তোমরা তো এটা জানোই, সো তোমরাও আশা করি খুব ভালো মতন একটা আউটপুট বের করে নিয়ে আসতে পারবে। এরপরে আমি যেটা বলছিলাম, এই থিওরিটুকু কমপ্লিট করার পরে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে এবং নিজে প্রচন্ড পরিমাণে এক্সাম দিতে হবে। ঠিক আছে, নিজে এক্সাম দিবা। এই এক্সামগুলো কমপ্লিট করার জন্য এবং কোয়েশ্চেন ব্যাংকটাকে তুমি যদি আসলে প্রিসাইজলি শেষ করতে চাও, তাহলে তোমাকে আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে ভাইয়া আমাদের আরইউসি ইউনিট ক্র্যাশ কোর্স 2.0। আগের বছর আমাদের আরইউসি ইউনিট ক্র্যাশ কোর্স থেকে আমরা প্রায় 57 জন মানুষজনকে পাইছিলাম যারা অলরেডি খুব ভালো ভালো পজিশনে মেরিটে যুক্ত হয়েছিল, মেরিটে চান্স পাইছিল। ঠিক একই রকমভাবে এবারও যে হিউজ সংখ্যক মানুষজন যুক্ত হয়েছে তাদের ভিতর থেকেও একটা ইনশাল্লাহ বড় সড়ো অংশ চান্স পাবে। এই আরইউসি ইউনিট ক্র্যাশ কোর্সের খুব বেশি মহত্ব আছে এরকমটা আমি একেবারেই বলবো না। তুমি ভার্সিটি এ ইউনিট স্ট্যান্ডার্ড যে থিওরি কোর্স কমপ্লিট করছো, টু বি অনেস্ট সেটাই হচ্ছে আসলে ফেয়ার এনাফ,
সেটাই ফেয়ার এনাফ। তাহলে এখন আরইউসি ইউনিট দিয়ে আসলে তোমার কি দরকার? এই দরকারটা হচ্ছে কোথায় জানো ভাইয়া? তুমি দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, এই যে এগুলা যে তুমি হচ্ছে যে দাগাবা, তাই না? আইসিটি এগুলা ধরো তুমি দাগাচ্ছ, এই প্রত্যেকটা সাবজেক্টে আসলে তুমি সমান ইনপুট দিলেও প্রত্যেকটা থেকে তুমি সমান আউটপুট বের করে নিয়ে আসতে পারো না। দেখবাই যে কিছু সাবজেক্টে তোমার ইনপুট যতটুকু, তোমার আউটপুটও বেশ ভালো, মাশাল্লাহ, খুবই ভালো কথা। বাট তুমি ধরো হচ্ছে জৈব রসায়ন করতে যাও আর উত্তর কমপ্লিট করতে পারো না, বুঝো না কিছু, সমস্যা হয়ে যায়। ধরো কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গেছো, আটকে গেছো একেবারে। সো ওই জায়গায় তোমাকে আসলে ওখানে ক্লাসটা কমপ্লিট করতে হবে, ক্লাসটা দেখতে হবে। ওখানে আমরা সেম জিনিসটাই আমি নিজে জৈব রসায়ন সলভ করে দিছি, যে কিভাবে জিনিসগুলোকে সলভ করতে হয়। এই এক্সট্রা জিনিসটাই ওখানে করে দেওয়া আছে। এই শেষ সময়ে এসে এখন ক্লাস কমপ্লিট করা, এখন হচ্ছে যে আলাদাভাবে আরো কমপ্লিট কিছু করতে যাওয়ার, মানে একটু বি অনেস্ট আমিও খুব বেশি পক্ষপাতিত্ব না। কিন্তু আমরা চাইলেও ধরো বায়োলজি, আরইউসি ইউনিটের জন্য আমরা বায়োলজি কিভাবে পড়বো, ওই ক্লাসগুলোকে তুমি কমপ্লিট করে প্রপার একটা ধারণা পেয়ে যাবা কিভাবে তোমাকে কমপ্লিট করতে হবে, কিভাবে পড়তে হবে। এছাড়া ওখানে এক্সট্রা সাজেশন ক্লাসও যুক্ত আছে, সো ওটাও তুমি দেখতে পারো। এরপরে যেটা বলছিলাম, ম্যাথটা তুমি ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি এই স্ট্যান্ডার্ডের থিওরিটা কমপ্লিট করলে হয়েছে, যেটা আসলে প্র্যাকটিস বুকের মাধ্যমে হয়ে যায়। তোমার কাছে যে অফলাইনে যে কোনো বইয়ের একটা যে প্র্যাকটিস বুক আছে, যে প্র্যাকটিস বইয়ের ভিতরে ধরো হচ্ছে একেবারে দেওয়া আছে টাইপ ওয়াইজ ম্যাথগুলোকে ভাগ করে, ওই ম্যাথের পরে তোমাকে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। এই কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, সাথে ভার্সিটি ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, দেখবা তাহলে ইনশাল্লাহ হচ্ছে যে প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। আলাদা অন্যরকম ভাবে কিচ্ছু যাইতে হবে না, টু বি অনেস্ট। সো এই ম্যাথ প্লাস বায়োলজির কথাটা হচ্ছে এটাই, এবং আমি প্রেফার করবো এখানে ম্যাথ প্লাস বায়োলজিটাকে দাগাতে। আইসিটির ক্ষেত্রে আসো, এখানে একটু এক্সক্লুসিভ আমরা প্রিপারেশন নিব, এবং আমি একটা সিঙ্গেল 5 মার্কের ভিতরে একটা সিঙ্গেল মার্ক আইসিটিতে ছাড়বো না আমরা, বুঝছো? সো আমি যদি সেই স্ট্র্যাটেজির কথাটা একটু বলি, এই যে দেখো অনুশীলনী এমসিকিউ। অনুশীলনী এমসিকিউ মানে তোমার কাছে মাহবুবুর রহমান স্যারের বই আছে বা মুজিবুর রহমান স্যারের বই আছে, ওখানে অনুশীলনী যতগুলো এমসিকিউ আছে সবগুলো একেবারে ঠাড়া পড়ে ফেলো, ঠিক আছে? সবগুলো একবারে ঠাড়া মুখস্থ করার মতন করে ফেলো। তারপরে কোয়েশ্চেন ব্যাংক অফ অল ভার্সিটি, তোমার শুধুমাত্র এখানে না, জিএসটি সহ তোমার হচ্ছে যে জাহাঙ্গীরনগর, ওগুলাতেও কিছু কিন্তু আইসিটির এমসিকিউ গুলো আসে। যেখানে যেখানে আইসিটি আসে সেখানকার সব কোয়েশ্চেন ব্যাংকগুলোকে সলভ করো, ইনশাল্লাহ তুমি এখান থেকে 5টাই কমন পাবা। এবার একটু এক্সক্লুসিভলি আসো, বুঝি আমরা এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টটা কেমনে করবো। খুবই মজাদারভাবে করবো, ঠিক আছে? তোমার ফার্স্ট অফ অল আমি এখানে যেই মানে প্যাটার্নটা দিছি, এই প্যাটার্নটা হচ্ছে আমাদের ম্যাথ প্লাস বায়োলজি দাগানোর জন্য। যারা শুধু বায়োলজি দাগাবা তারা অবশ্যই বায়োলজিতে এক্সেলেন্ট আরো বেশি, তারা আরো ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারবা। যারা ম্যাথ দাগাবা তারাও ইনশাল্লাহ ম্যাথে এক্সেলেন্ট বেশি, তারাও ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারবা। চলে আসো আমি বলি, তোমার কাজ থাকবে হচ্ছে বায়োলজি 10টা কারেক্ট দাগানো, বায়োলজি 12টা থাকবে না, 10টা কারেক্ট দাগাবা তুমি 5 মিনিটে। কঠিন কিছু কি? টু বি অনেস্ট না, বায়োলজি তো পুরোটাই থিওরি। যদি তুমি পারো উত্তর দাগাতে তোমার 10 সেকেন্ড করে মাত্র সময় লাগবে, আমি এখানে 30 সেকেন্ড সময় দিছি তোমাকে, পারবা ইনশাল্লাহ, খুব বেশি মানে ঝামেলা হবে না। এরপরে চলে আসো কেমিস্ট্রির তুমি 20টা কারেক্ট দাগাবা 15 মিনিটে। খুব কঠিন কি না, 20টা এখানে তুমি মাথায় রাখো, 18 থেকে 20টা মতনই কেমিস্ট্রিতে থাকবে হচ্ছে ভাইয়া কনসেপচুয়াল থিওরি। কনসেপচুয়াল থিওরি মানে কি জানো? ওই যে নিচের কোনটি মানে নিচের কোনটি হচ্ছে যে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না, নিচের কোনটি অ্যালডাল ঘনীভবন বিক্রিয়া দিবে, নিচের কোনটি কার্বিলামিন পরীক্ষায় শনাক্তকরণ করা যায়, এই যে কনসেপচুয়াল থিওরি কোশ্চেনগুলো, এই কনসেপচুয়াল থিওরি কোশ্চেনই থাকবে 18 থেকে 20টা। এটা তোমার উত্তর করার জন্য হাইয়েস্ট একটাতে 15 থেকে 20 সেকেন্ড মতন সময় লাগে। সেক্ষেত্রে আমি তোমাকে 15 মিনিট দিলাম 20টা কারেক্ট উত্তর করার জন্য, ইনশাল্লাহ সম্ভব। কেমিস্ট্রি আর বায়োলজি এই দুইটাতে আমরা হচ্ছে টাইমটা বাঁচাবো। এরপরে ম্যাথে আমরা 12টা কারেক্ট করার চেষ্টা করবো 10 মিনিটে, ফিজিক্সে আমরা 18টা দাগানোর চেষ্টা করবো 15 মিনিটে। এটা যে খুব বেশি ইম্পসিবল এরকমও না, কিন্তু 12টা কারেক্ট করবো 10 মিনিটে। ম্যাথে বেশ কিছু কোয়েশ্চেন থাকবে শর্তমূলক, যে কোন শর্তে এটা হয়, কোন শর্তে এটা হবে, এই সমীকরণের নিশ্চয়ক কি, এটার রেঞ্জের মানটা কত থেকে কতর ভিতরে হয়, এই টাইপের কোয়েশ্চেনগুলো থাকবে। সো ওই কোয়েশ্চেনগুলো তো তোমাকে সম্পূর্ণ আসলে ম্যাথ সলভ করতে হয় না, ঠিক একই রকম ভাবে ফিজিক্সের ক্ষেত্রেও সেম টু সেম 15 মিনিটে 18টা দাগানো। এখানে কিন্তু অবশ্যই কেমিস্ট্রি বায়োলজির থেকে বেশি সময় দেওয়া হয়েছে, সো আশা করি পারবা, না পারার মতন করে দেওয়া হয় নাই। সো এই টোটালটা যদি তুমি কমপ্লিট করো তোমার সময় লাগে হচ্ছে ভাই মাত্র 45 মিনিট, আরো 15 মিনিট সময় আছে। সো আমি একেবারে যে প্যাটার্ন বললাম এটাই যে ফলো হবে এমন না, একটু এদিক ওদিক হবে, তারপরে তুমি পরীক্ষা দিচ্ছ, তোমার প্যানিক থাকবে, সবকিছু মিলে একটু জিনিসটা থাকবেই। সো আমি তোমাকে বলবো সমস্যা নেই, তুমি এখানে 45 বলছি তো তুমি আর 48 বা 50 মিনিটই ধরো না কেন, তাও যেন তোমার হচ্ছে এই 60টা কারেক্ট অ্যান্সার হয়ে যায়। তুমি যদি এটার আশেপাশে থাকো ভাই, বিলিভ মি তুই হচ্ছে যে টপ করার দিকে কাছাই গেছিস, তুই চান্স পাওয়ার ক্ষেত্রে না ভাই, টপ করার দিকে কাছাই গেছিস। এবং তোর হাতে এখনো একটা ট্রাম্প কার্ড আছে, যেটা তুই এখনো চাল দেশ নাই ভাই। সেই চালটা কি? এই যে তোর আইসিটি বাবাজি, আইসিটি। এখানে তো তোমার ম্যাথ ট্যাথ কমপ্লিট করার ইনশাল্লাহ কিচ্ছু নাই, খুব কম থাকবে, থাকলো হাইয়েস্ট একটা বা না থাকারই পসিবিলিটিস আছে। যা কিছু আসবে থিওরিটিক্যাল, এবং ইনশাল্লাহ এর বাইরে যাবে না। যদি না যেয়ে থাকে তাহলে তুমি এখানে 2 মিনিটে 4টা বা 5টা দাগায় দাও, একেবারে কবিরাজের মার শেষ রাতের মতন। দেখো তুমি এই যে এটা দিয়ে তুমি চান্স পেয়ে গেছো, এটা দিয়ে তুমি টপ করবা, এটা দিয়ে তুমি চান্স পেয়ে গেছো, এটা দিয়ে তুমি টপ করবা। আমি আবারও বলতেছি, জাস্ট এই সিম্পল স্ট্র্যাটেজিটুকু, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলা, জাস্ট এই সিম্পল স্ট্র্যাটেজিটুকু ফলো করে জাস্ট তুমি যদি আরইউসি ইউনিটের প্রিপারেশনটা নিতে পারো, তুমি ইনশাল্লাহ তোমার পরীক্ষা শেষে আমাকে একটা থ্যাংক ইউ দিবা। আমি নিজে এটাই জাস্ট ফলো করছিলাম, আর কিচ্ছু না। আমার ঢাবি পরীক্ষা ছিল, ঢাবি পরীক্ষার একদিন মধ্যখানে গ্যাপ ছিল, তারপরেই ছিল হচ্ছে মেইনলি রাবি পরীক্ষা। সো আমার ভার্সিটি অ্যাডমিশনে চান্স পাওয়ার মেইন মানে আল্লাহর রহমতে মেইন একটা কলকাঠি বা কড়া
কাঠি বলো বা কলকবজা বলো, ওই যে কবিরাজের শেষ মায়ের বলো, সেটা হচ্ছে ভাই এই এক্সাম হল টাইম ম্যানেজমেন্ট। এই এক্সাম হল টাইম ম্যানেজমেন্টটা আমি অ্যাটলিস্ট এক্সামের মিনিমাম 7 দিন আগে থেকে হচ্ছে যে একেবারে নখদর্পণে নিতাম। এখন আমার প্রায়োরিটি বেসিসে, আমার ঢাবি প্রায়োরিটি আগে ছিল, আমি ওখানে 15 দিন আগে থেকে হচ্ছে ওই রকম ভাবে প্র্যাকটিসটা করতাম, বুঝছো? এক্সাম হল টাইম ম্যানেজমেন্ট। আমার কথা হচ্ছে আমি ওখানকার যে 1.5 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা ওই টাইমটাকে যেন সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজে লাগাতে পারি, ঠিক আছে? এটার জন্য আমরা কোন ম্যানেজমেন্টে যাব, এটা যেন এমন না হয় তুমি ঘড়ির কাঁটা দেখে তখন চিন্তা করতেছো না এটা এখানে দিব এটা ওখানে দিব, আ যোগ আ সমান ই, আ যোগ উ সমান উ, এরকম যেন না হয়, বুঝছো? ক্লিয়ার? সো এই জিনিসটা তুমি যদি ফলো করো, তারপরে আমি ঢাবি পরীক্ষা দিয়ে এসে পরের দিন হচ্ছে এটার জন্য বানাইলাম যে এই হচ্ছে আমার মানে টোটাল প্ল্যান। সো এই প্ল্যান অনুযায়ী আমি কাজ করছি। আমার বায়োলজির 5 মিনিটের ভিতরে আমি 10টা দিতে পারিনি, 8টা দিতে পারছি। কেমিস্ট্রির ক্ষেত্রে দেখা গেছে যে কোশ্চেনটা সহজ হয়েছে, আমি 12 মিনিটের ভিতরে 20টা পেরে গেছি। এটা তো সম্পূর্ণ তুমি প্ল্যানটা করে থাকবা, তার ভিতরে একটু চেঞ্জেস হবে, বাট তোমাকে একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে থাকতে হবে। ক্লিয়ার? আশা করি এই সিম্পল জিনিসটা যদি মেনে চলতে পারো, ইনশাল্লাহ তুমি আরইউসি ইউনিট ভর্তি পরীক্ষার মধ্যে ভালো একটা ইনপুট দিয়ে আসতে পারবা, ভালো একটা মার্ক বের করে নিয়ে আসতে পারবা, ইনশাল্লাহ তুমি মেরিটে চলে যেতে পারবা। সো আরও যদি কোনো কোয়েশ্চেনারিজ থাকে কাইন্ডলি কমেন্টে জানাতে পারো, তাহলে আমরা চেষ্টা করবো সেটা সলভ করে দেওয়ার। প্লাস এই যে স্ট্র্যাটেজিটা, এক্সাম হল স্ট্র্যাটেজিটা যেটা আমি ফলো করতাম, ঢাবির জন্য তোমাদেরকে বলছি, রাবির জন্য বলছি, প্রত্যেকটা ইউনিভার্সিটি যেটা আমার করা ছিল এক্স্যাক্ট হুবহু, ইনশাল্লাহ আমি সেটা কপি করে তোমাদেরকে দিব, ঠিক আছে? প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রেই। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।